গল্প অনুরণন। লেখায় আহিয়াতুন জেরিন। আম্মা মারা যাওয়ার 6 দিন পর আব্বা নতুন বিয়ে করে আনলেন। সেদিন আম্মা মারা যাওয়ার পর যত মানুষ না এসেছিল তার থেকেও বেশি মানুষ নতুন বউ দেখতে এসেছে। বাড়ির পাশের এক চাচি বললেন, হিয়া তোদের কপাল তো এবার পড়ল রে, তোর আম্মা কিছুদিন আগে মরে গেছে, তোর আব্বাই কেমনে পারলো এ কাজ করতে? জানি না চাচি, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চাচি উঠে চলে গেলেন। আব্বা আমার কাছে এসে বলল, তোদের নতুন আম্মাকে দেখেছিস? হিয়া আর রিফাত কই? জানি না আব্বা, কিন্তু তুমি এটা কিভাবে করলে? একবারও আমাদের কথা মনে হয় নাই। তোদের তো খুশি হওয়ার কথা, আর এসব তো আমাদের হাতে নাই, সবই তো আল্লাহর ইচ্ছা। আব্বা, তুমি কিভাবে ভাবলে আমরা খুশি হব, আর আম্মা মারা যাওয়ার এখনো 1 সপ্তাহ হয় নাই? আব্বা কিছু না বলে চলে গেলেন। হিয়া রিফাতকে আসতে দেখতে পায়। রিফাত এসে বলে, আপা কি হয়েছে, এত ভিড় কেন বাড়িতে? আব্বাই বিয়ে করছে, সবাই নতুন বউ দেখতে আসছে। আপা, আমাদের কি হবে এবার? কি হবে, আর যা হওয়ার হয়ে গেছে। রিফাত চুপচাপ আমার পাশে বসে রইল। দাদি নতুন বউকে ঘরে নিয়ে আসলেন আর আমাদের দিকে তাকিয়ে বললেন, মাইয়া এত কাম পইরা আছে আর তুই বসে আছিস, তুই এই বুড়িরে দিয়ে কাম করাইবি নাকি? আম্মা যখন বেঁচে ছিল আমার সাথে কখনো এভাবে কথা বলেনি দাদি, যদিও রিফাতকে বেশি আদর করতেন। নতুন আম্মা বড় আহ্লাদি স্বরে বললেন, শাশুড়ি আম্মা, ওরা ছোট মানুষ, কি কাজ করবে, আমি সাহায্য করছি আপনাকে। কোন দিক দিয়ে ছোট মনে হয় এই মাইয়ারে? এই বয়সে আমার বিয়ে হয়েছিল। যত সব ঢং এখন, বলে দাদি চলে গেলেন রান্নাঘরে। আমি আম্মার ঘরে এসে দরজা আটকে দিয়ে কাঁদতে শুরু করি। একদিক থেকে এটা আমার ঘর, যখন আম্মার সাথে আব্বার ঝামেলা হতো তখন এখানেই থাকতো। আমি বড় হওয়ার পর থেকে এই ঘরেই থাকি। সূর্য অস্ত যাচ্ছে আর ধীরে ধীরে আমাদের জীবনে আঁধার নেমে আসছে। আম্মা যাওয়ার পর কেউ আর না খাওয়ার জন্য বকে না, আর কেউ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় না। রিফাত একবার ডেকে গেছে। আমি আম্মাকে নিয়ে যত সব জল্পনা কল্পনা করছি, কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। ভোরে আম্মারে স্বপ্নে দেখলাম। আম্মা দূরে দাঁড়িয়ে আছে, আমি যত তার কাছে যাচ্ছি আম্মা তত দূরে চলে যাচ্ছে। আমি জোরে আম্মা বলে ডেকে উঠলাম। তারপরেই ঘুম ভেঙে গেল আমার। আমি উঠে কলপারে গেলাম, অজু করে এসে নামাজ পড়লাম, আম্মার জন্য দোয়া করলাম। বাইরে এসে দেখলাম রিফাত দাঁড়িয়ে আছে, আর কেউ এখনো উঠেনি। রিফাত আমার কাছে এসে বলল, আপা তুমি রাতে খাওনি? তাই আমিও খাইনি। সবাই জোর করলেও আমার না খুব খিদে পেয়েছে, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। আমার জন্য না খেয়ে থাকতে গেলি কেন? খেয়ে নিতি, সেমনিতেও আম্মা চলে যাওয়ার পর আমার অভ্যাস হয়ে গেছে না খেয়ে থাকার। চল দেখি খাবার আছে নাকি। রান্নাঘরে গিয়ে দেখি ভাতে পানি দেওয়া, তাই পানি ছেঁকে ফেলে দিই। ভাত রাতে রান্না, তাই তেমন নষ্ট হয়নি। একটা ডিম ভেজে দিয়ে রিফাত খাওয়া শুরু করে। আমি বললাম, রিফাত খাওয়া শেষে আমার সাথে যাবি এক জায়গায়। কোথায় আপা? আম্মার কবরের কাছে। ঠিক আছে। রিফাত খাওয়া শেষে করে নেওয়ার পর আমরা বের হয়। আমাদের গ্রামের গোরস্থানেই কবর দেওয়া হয়েছে। আমাদেরকে বাড়ি থেকে যেতে কমপক্ষে 10 মিনিট লাগে। সকালের শীতল হাওয়ায় মনে প্রশান্তি এনে দেয়। আম্মার কবরের ওপর একটা বেলিফুল গাছ বেরিয়েছে দেখলাম। আম্মার বেলিফুল ভীষণ পছন্দের ছিল। কবরের ওখানে বেশি সময় থাকতে পারলাম না। কবর জিয়ারত করে ফিরে গেলাম। দাদি তখন উঠে পড়েছে। এত সকালে তুই মাইয়া মানুষ কই গেছিলি আমার নাতিরে নিয়ে? আম্মার কবরের কাছে। তুই এত সকালে গোরস্থানে গেছিলা? হুম। এটুকু বলে আমি চলে যাই। মনে হলো দাদি আমাকে কিছু বলতে গেল, কিন্তু বলল না। রিফাত মাদ্রাসা চলে গেল পড়তে। আমি ঘর গুছিয়ে ঝাড়ু দিলাম। স্কুলের সময় হলে তৈরি হয়ে না খেয়ে বেরিয়ে পড়ি। আমি খেয়েছিলাম গতকাল সকালে, তারপর থেকে পেটে আর কিছু করিনি। সামনে আমার এসএসসি পরীক্ষা শুরু হবে, এসবে কোনো মাথা ব্যথা নেই আমার। স্কুলে যেয়ে সবাই আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমার প্রিয় বান্ধবী নাইমাও আমার থেকে দূরে দূরে থাকছিল। বেশিরভাগ সময় স্যাররা আমার প্রশংসা করত। 1 সপ্তাহ পর স্কুলে এসেছি, প্রথমে অদ্ভুত লাগছিল, এখন আমার অনুভূতি কাজ করছে না। আমি বুঝলাম না আব্বা দ্বিতীয় বিয়ে করেছে, সেজন্য নাকি অন্য কোনো কারণ জড়িয়ে আছে। কোনোভাবে স্কুল কাটিয়ে বাড়ি ফিরে যায়। রিফাত বসেছিল উঠানে, কেমন জানি লাগছিল। রিফাত আমার দিকে এসে কিছু বলতে যাবে তার আগেই দাদি ডাকলো তাকে।
নতুন আম্মা আমার কাছে আসলো, এসে বলল কিছুটা নাটকীয় স্বরে বলল, হিয়া মা যাও হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। ওই মহিলার মুখে এটুকু শুনে ভীষণ রাগ হলো। দয়া করে আমার আম্মা হওয়ার চেষ্টা করবেন না, আপনি আপনার কাজ করুন। দেখছেন শাশুড়ি আম্মা এই মেয়ের কেমন কথা। আমি তো শুধু বলছিলাম। হো বউ দেখছি, ওই মাইয়া নতুন আম্মার কাছে মাফ চাও। দাদি আমার একটাই আম্মা যে মারা গেছে, তুমি দয়া করে ওনারে আমার আম্মা বলেন না। তোর আব্বাই বিয়ে করছে, তাহলে সে তোর নতুন আম্মা। দাদি কি নতুন আম্মা? নতুন আম্মা লাগাই রাখছো, চুপ করো। এই মাইয়া বুঝবার পারবে না, যা ইচ্ছে করুক বউ, কিছু বলবার দরকার নেই ওরে। শাশুড়ি আম্মা, আমি তো ওরে ভালো কথাই কইলাম। আমি চুপচাপ চলে গেলাম আর কিছু না বলে কাপড় পাল্টে কোন রকম খেয়ে নিলাম। দাদি আমার খাওয়া দেখে কিছু বলল না, কিন্তু নতুন আম্মা কেমন করে দেখলো আমায়। রাতে আব্বা বাড়ি ফেরার পর জানি না আব্বাকে কি বলল, আমাকে ভীষণ মারলো আর অকথ্য ভাষায় গালিগালাজ করলো। জীবনে কখনো এমন হয়নি আমার সাথে। সবকিছু হওয়ার পর দাদি এসে শুধু এটুকু বলল, এত বড় মাইয়া মানুষের গায়ে কেউ হাত তুলে? তুই বেশি রাগিস না আব্বা। সবাই চলে যাওয়ার পর রিফাত আসলো। আপা ভীষণ লেগেছে তাই না? ঘুম লেগেছে, তবে শরীরে না। তাহলে কোথায় লেগেছে আপা? রিফাত কেঁদেও দিল। বুকের কাছে হাত দিয়ে বললাম, আমি এখানে। রিফাত কান্না করতে করতে আমার কাছেই ঘুমিয়ে পড়লো। আমি ওর দিকে চেয়ে রইলাম। এই কয়েকদিনে কেমন শুকিয়ে গেছে ও। আমিও হয়তো গেছি, কিন্তু আমার দিকে তাকাবার তো কেউ নেই। এখন শুধু এইটাই মনে হচ্ছে যে আমি যদি আম্মাকে আবার আমার কাছে ফিরে পেতাম। আমি 17 বছরের অভিজ্ঞতায় ভেঙে পড়েছি, বাকি জীবন কিভাবে পার করব। আম্মা দয়া করে ফিরে আসো না। আমার ঘুম না হলে কে মাথায় হাত বুলিয়ে দেবে, এখন না খেতে চাইলে কে বলবে আমার কাছে আই, আমি খাইয়ে দিচ্ছি। আম্মা তুমি স্বার্থপরের মতো আমাদের রেখে কেন চলে গেলে? জানো না তোমাকে ছাড়া কেমন আছি আমরা। দয়া করে ফিরে আসো আম্মা, কথা দিচ্ছি তোমাকে কখন কষ্ট দেব না। একবার ফিরে আসো আম্মা। রাতের শেষে কিছু সময়ের জন্য চোখ লেগে এসেছিল আমার। ভোরে আজানের শব্দে ঘুম ভেঙে যায়। কলপারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, তখন আব্বার ঘরে আলো জ্বলতে দেখতে পাই। আব্বা এত তাড়াতাড়ি কোনোদিনই ওঠে না। আম্মা কত রেখেছে তবুও তুলতে পারেনি। আমি চলে যেতে নেব, তখন কানে কিছু কথা এলো। আজ আবার স্বপ্নে এসেছে নাকি? স্বপ্ন নয় মনে হয় একদম সত্যি। আমি যদি সত্যি ওদের আম্মাকে হাসপাতালে নিয়ে যেতাম, তাহলে কি বেঁচে যেত হালিমা? চুপ করো তো, ওদেরকে বলবে যে তুমি জানতে। আমি তো ওদের আম্মা মারা যাওয়ার জন্য দায়ী, তাই তো প্রতি রাতে আমার স্বপ্নে এসে আমাকে মারার ভয় দেখায়। যদি সত্যি জানতে না পারতো। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। তাহলে কি আম্মা মারা যাওয়ার জন্য আব্বা দায়ী? আমি তো ওদের আম্মা মারা যাওয়ার জন্য দায়ী, তাই তো প্রতি রাতে আমার স্বপ্নে এসে ভয় দেখায়। যদি সত্যি জানতে না পারতো। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। তাহলে কি আম্মা মারা যাওয়ার জন্য দায়ী? আমার মাথা ঘুরতে শুরু করলো। আম্মা কি সে সত্যি যেন গিয়েছিল? আম্মা তো হার্ট অ্যাটাকে মারা গেছে, ডাক্তার তো তাই বলেছিল। আমি আর কিছু ভাবতে পারলাম না। ওখান থেকে সরে এলাম। রিফাত উঠে পাশে হিয়াকে দেখতে পায় না, তাই বাহিরে যায়। বাহিরে এসে দেখে তার আপা তার আব্বার ঘরের সামনে দাঁড়িয়ে ডাকতে যাবে, তার আগেই সরে যায় হিয়া। তারপর পিছু নিয়ে দেখে কলপারে দাঁড়িয়ে গভীর কিছু চিন্তা করছে। তাই রিফাত কাছে যেয়ে বলে, আপা কি ভাবছো? হিয়া কিছুটা চমকে উঠে তাকাই রিফাতকে দেখে, স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর বলে, তুই? আগে তো তোকে আম্মা ডেকে তুলতে পারতো না, এখন তাড়াতাড়ি উঠছিস কিভাবে? জানি না, ঘুম ভেঙে গেল। উঠেছিস যখন অজু করে আমার সাথে নামাজ পড়। রিফাত আর হিয়া অজু করে ঘরে যেয়ে নামাজ পড়ে নিল। হিয়া ভাবলো আম্মা এভাবে রিফাতকে দেখলে খুশি হতো। মাদ্রাসায় পাঠানোর জন্য কত চেষ্টা করতো রিফাতকে ওঠানোর। একবার ভাবলো রিফাতকে কিসে বলবে তাদের আম্মাকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে, তারপর মুহূর্তেই ভাবলো রিফাত কেবল 8 বছরের ক্লাস ফেলতে উঠেছে, ছোট মানুষকে বলা বুদ্ধিমানের কাজ হবে না। মন না চাইতেও বই নিয়ে বসলো কিছু সময় হিয়া। বই নিয়ে বসার পরও মাথায় শুধু এক চিন্তা আসছে, তাদের আম্মাকে তাদের আব্বা মেরে ফেলবে কেন? কি কারণ থাকতে পারে? মন হয় সেদিনও তো আম্মা আমাদের নিয়ে আব্বার সাথে গল্প করছিল, আর বাচ্চা পরিবারের মতো। মাথায় বিভিন্ন চিন্তা আসছে, পড়া কিছুই হলো না। স্কুলে পৌঁছে নাইমাকে দেখে ওর কাছে গেলাম। কেন জানি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে।
নাইমা আমাকে দেখে চলে যেতে লাগলো। আমি ওকে পিছন থেকে ডাক দিলাম, নাইমা। পিছনে না তাকিয়ে নাইমা বলল, কি বলবি বল। আমার সাথে এমন করিস কেন নাইমা? তুই ছাড়া কে আছে আমার? আর কিছু? কি হয়েছে বল আমায়। আমি কার কাছে যাব এখন? নাইমা আমার দিকে তাকালো ও কেমন মন মরা হয়ে বলল, আমি কিছুই জানি না, আমার মা বলেছে তোর সাথে না মিশতে। আমি কি লিখছি জানি না, কিন্তু আমি অনেক দেখেছি কারোর বাবা পুনরায় বিয়ে করলে সবাই জিজ্ঞাসা করে, টিটকারি মারে, অনেকের সাথে খারাপ ব্যবহার করে, আর যখন সন্তানের বিয়ের সময় আসে তখন তো আরো কথা বাড়ে, মায়ের যোগ্যতা ছিল না তাই বিয়ে করেছে। যদিও আমি মারা যাওয়ার পর বিয়ের কথা বলেছি গল্পে। ওহ। আমি এটুকু বললাম, তারপর ক্লাসরুমে চলে গেলাম। আমার মনে হচ্ছে জীবনে আর কিছু বাকি নেই। কি করব আর কাকে বলবো মনের কথা। ক্লাসরুমে এসে পিছনের দিকে বসলাম। সবাই নিজেদের মতো নিজের কাজ করছে। হিয়া কি করবে বুঝতে পারছে না। ক্লাসের শিক্ষক আসলে সবাই চুপ হয়ে যায়। ক্লাস শেষে হিয়াকে বলে, হিয়া। জি স্যার, কিছু বলবেন? আজকে দেখলাম তোমার মন নেই ক্লাসে। না মানে, জি স্যার। এরপর থেকে এমন করলে আমার ক্লাস করার দরকার নেই, আর পড়তে যাচ্ছ না কেন? জি স্যার। না পড়ার ইচ্ছে হলে টাকা দিয়ে পড়া বাদ দিয়ে দাও। হিয়া কিছুই বুঝতে পারছে না, তার আম্মা মারা গেছে। একটুও মায়া হয় না নাকি? কেমন এ দুনিয়ার মানুষ। হিয়ার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। কেউ দেখার আগেই সতর্কতার সাথে মুছে ফেলল। স্কুল ছুটির পর পড়তে গেল আজ হিয়া। সে পড়া কিছুই বুঝতে পারছে না, তবুও কাউকে জিজ্ঞাসা করলো না। পড়া শেষে যাওয়ার সময় তাদের প্রাইভেট ব্যাচের একটি ছেলে তাকে ডাকলো। হিয়া এমনিতে ছেলেদের সাথে কথা বলে না, তবুও কিছু সময় দাঁড়ালো। হিয়া, আমি আকাশ, চেনো তো আমাকে? কিছুটা সংকোচের সাথে বলল, হুম, কিছু বলবেন? আমি তো তোমার সাথে পড়ি, আপনি করে বলার দরকার নেই। ও আচ্ছা, কি প্রয়োজনে আমাকে ডাকলেন? বললাম তো আপনি বলার দরকার নেই। আচ্ছা থাক, তুমি তো কিছুদিন পড়তে আসনি, আমার নোট নিবে? হুম, কি বললেন? নোট পড়ার জন্য? না ধন্যবাদ। এটুকু বলে চলে গেলাম আমি। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে ঘরে উঠতে যাব, তখন কোথা হতে আব্বা আসলেন, আর কিছু না বলেই আমাকে গালিগালাজ করতে লাগলেন। আমাকে মারতে আসতে লাগলেন। তখন দাদি এসে বলল, আব্বা আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? আর ওকে মারতে যাচ্ছিস কেন বাপ? মা, তোমার নাতনি আমাদের লাজ লজ্জায় সব খেয়ে ফেললো, পড়তে যায় না, ছেলেদের গলা ধরে ঝুলতে যায়। কি বলিস? কে কইল তোকে এ কথা? রহিম ভাইয়ের বউ দেখেছে পথের মাঝে ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল তোমার নাতনি। ছা ছা, কি কস তুই? মান আর রাখলো না। আমি আর চুপ করে থাকলাম না। আব্বা, তুমি বিয়ে করার পর সত্যি মনে করো আমাদের সম্মান আছে গ্রামে? আর তুমি শুনলে যখন থেকে একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে, আম্মা থাকলে এমন করতে পারতে? মুখে মুখে কথা বলা শিখে গেছিস দেখছি, তোকে তো আজ শেষ করে দেব। চুপ করো তো তুমি, তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। আশিয়া, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু ওর এসব কুকীর্তি শুনে কি ওকে বিয়ে করবে? এত জঘন্য জঘন্য শব্দ শুনে আমার বমি পাচ্ছে। আব্বাকে এমন গালি দিতে খুব কম শুনেছি। রিফাত চুপচাপ দাঁড়িয়ে আছে হিয়ার পিছনে। রিফাত ভাবছে যে সে যদি বড় হতে পারত তাহলে তার আব্বাকে নিয়ে দূরে কোথাও চলে যেত। হিয়া চুপচাপ ঘরে যেয়ে বসে রইল। কি করবে সে এখন? সারা জীবন ছেলেদের থেকে দূরে থেকে যদি এমন কথা শুনতে হয়। রহিম চাচার বড় মেয়ে তো কোন ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল, আর আমার নামে এত বড় বদনাম দিল। কথা বলেছি কিন্তু হেসেছি কোথায়, এটাই বুঝতে পারলাম না আমি। পরদিন রিফাত দোকানে যাচ্ছিল চকলেট কিনতে, তখন গ্রামের চেয়ারম্যান আব্দুল আজিজ রহমানের ছেলে আসাদ রিফাতকে দেখে বলল, রিফাত, তোমার আম্মা গত সপ্তাহে মারা গেছে শুনলাম। দুঃখী ভাবে। জি ভাইয়া, আমি যদি বড় হতে পারতাম তাহলে আপাকে নিয়ে দূরে কোথাও নিয়ে চলে যেতাম। কেন, কি হয়েছে? পাড়ার লোক আপার নামে মিথ্যা বদনাম দিয়েছে। আপাকে ঘরে আটকে রেখেছে, আর আমি আসার সময় শুনলাম আব্বা আগামীকাল আপার বিয়ে ঠিক করছে নতুন আম্মার চাচাতো ভাইয়ের বড় ছেলের সাথে। আপা জানে না কিছু, আমি শুনেছিলাম দূর থেকে। ওহ, হিয়া ঠিক আছে? আপা একদম ভেঙে পড়েছে। আমার আব্বার জন্য কেউ কিছু করতে পারে না একটু? আপার সব স্বপ্ন ভেঙে গেছে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি কিছু করতে পারি কিনা। রিফাত একটু ভরসা পায়।
তারপর বাড়ি চলে গেল রিফাত। হিয়া চুপচাপ রয়েছে, কোনো কথা বলেনি কারো সাথে। তাকে কিছু সময় আগে তার দাদি এসে বলে গেছে আগামীকাল নাকি তার বিয়ে, শুনে শুধু স্তব্ধ হয়ে থাকা ছাড়া কোনো কিছু বলার মতো নেই। এভাবেই বসে থাকতে থাকতে দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, তবুও ওঠে না হিয়া। তার পরদিন সকালবেলা হিয়া কি করবে ভাবে, কিন্তু কিছুই মাথায় আসে না। তার সব স্বপ্ন কেমন ভাবে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 9টার পর দাদি খাবার নিয়ে আসলো, খাওয়ার ইচ্ছে না হলেও একটু খেয়ে রেখে দিলাম। রিফাত আমার কাছে আসলো, তারপর বলল, আপা বাহিরে সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? ছেলের বাড়ির লোক আসবে না, কেউ তাদের তোমার সম্পর্কে ভীষণ বাজে বাজে কথা বলেছে। এই কথা শোনার পর পরই আব্বা এসে আমার চুল ধরে বাহিরে নিয়ে গেল। আমাকে কিছু না বলে মারতে শুরু করলো। লোকজন সব দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ আসছে না। আব্বা মারার পর আমাকে একেবারে মেরে ফেলার জন্য লাঠি খুঁজতে লাগলো। আমার মনে হলো আজই আমার শেষ দিন, আমি চোখ বন্ধ করে নিলাম। যখন মনে হলো আমার আজকে শেষ দিন, তখন হঠাৎ কেউ এসে আমাকে টেনে তুললো। আমি চোখ খুলে প্রথমে বড় বড় করে নিঃশ্বাস ফেললাম। কাকা কি করতে যাচ্ছিলেন? আশার বাবা তুমি? কেউ ওকে বসতে দাও। আব্বা চিৎকার করে বলল। আশাদ বলল, না কাকা, এসবের প্রয়োজন নেই। আগে কারণটা বলেন, হিয়াকে এভাবে মারছিলেন কেন? কি আবার আমাদের সবার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে এই বেশ্যা মেয়ে, আজকে ওকে তো আমি। বলে আমার দিকে তেড়ে আসতে লাগলো। রিফাত আমার এক হাত শক্ত করে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই তার আপা দূরে কোথাও হারিয়ে যাবে। আরশাদ ভাই বলল, কাকা আপনি কি জেলে যেতে চান খুনের মামলায়? আব্বা চুপ করে গেলেন, আমার দিকে রাগী দৃষ্টিতে একবার তাকালেন, তারপর বললেন, তা তুমি কি করো এখানে? তুমি কি একা এসেছো? বাড়ি কবে ফিরলে তুমি? কাকা ধীরে ধীরে বলুন, আমি উত্তর দেব, আর বাবা এসেছে। কি চেয়ারম্যান সাহেব এসেছেন, তাও আমাদের বাড়ি, এত বড়ই ভাগ্যের ব্যাপার। চেয়ারম্যান আব্দুল আজিজ সামনে এসে বললেন, তারেক মিয়া আপনি এসব কি করছেন আপনার মেয়ের সাথে? ওই কিছু বলতে পারল না আব্বা। আরশাদ আব্বাকে বলল, আপনি একবারও আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছেন যে এগুলো সত্যি কিনা? লোকের কথা যাচাই বাছাই না করে আপনি কিভাবে ওর সাথে এমন দুর্ব্যবহার করতে পারেন? আপনার সত্যি মনে হয় সে যোগ্যতা আপনার আছে? এসব কি বলছো আরশাদ? আমাদের মান ইজ্জতের খেয়াল রাখো, কিভাবে কথা বলছো, কত লোক আছে এখানে। আপনি মনে করেন কাকা আপনার দ্বিতীয় বিয়ে করার পরও গ্রামে আপনার সম্মান থাকবে, আর যেখানে লোকের কথা আপনি আপনার যুবতী মেয়েকে ধরে মারছেন তবুও কেউ এগিয়ে আসছে না? এসব লোক শুধু মজা উড়াতে জানে, আর আপনারা সে সুযোগ দেন তাদের। তুমি এখানে বলার কি? আমার মেয়েকে মারি কাটি কি নদীতে ভাসিয়ে দিই? এখানে একটা কথা, আপনার মেয়ে মনে করতেন তো এভাবে কখনো তার গায়ে হাত তুলতে পারতেন না কাকা। ওর আর কোনো দিনও বিয়ে হবে না। কে এমন চরিত্রহীনাকে বিয়ে করবে? কাকা আমি হিয়াকে বিয়ে করতে চাই। ছেলের হঠাৎ এহেন কথা শুনে আব্দুল আজিজ রহমান বলল, বাবা আরশাদ সব কি বলছো তুমি? এদিকে এসো। আজিজ রহমান আরশাদকে টেনে নিয়ে যেতে লাগলো, তখন সে বলল, কাকা ভেবে দেখেন, আমি একটু পর আসছি। একটু দূরে এসে আরশাদ ধীর কণ্ঠে বলল, বাবা দেখলে না কিভাবে নিজের মেয়েকে মারছিল? ওকে নিরাপদে রাখার জন্য আমি বিয়ের কথা বলেছি, তুমি না করো না বাবা। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার ছিল? তুমিও তো আমার বিয়ের কথা বলছিলে কবে থেকে। তাই বলে এই মেয়েকে লোকজন কি বলছে শুনছিস না? বাবা ওর কথা এখনো কেউ শুনেনি। একবার জিজ্ঞাসা করে দেখো, কেউ ওর কথা শুনে ছি ছি করছে, নাকি সবাই এক অজানা ব্যক্তির কথায় বিশ্বাস করে নিয়েছে এবং সেটাকেই সত্য মানছে? যেখানে ওর পরিবারের লোক বিশ্বাস করছে না, সেখানে তো বাবা, যখন কেউ বিশ্বাস করছে না তখন আমি একবার বিশ্বাস করতে চাই, ঠকে গেলে যাব, কিন্তু পরিশেষে এই আফসোস তো থাকবে না যে অবিশ্বাস করেছি তাকে। অবিশ্বাস করার থেকে একবার বিশ্বাস করে ঠকে যাওয়া ভালো বাবা। চুপ করো আরশাদ, তোমার ওইসব উকালতি আমার উপর দেখিও না তো, আর মানছি তুমি বিশ্বাস করতে চাও তো করো। তোমার মা রেগে গেলে আমাকে বলবে না কিন্তু। আরশাদ মুচকি হেসে বলল, ঠিক আছে বাবা। আরশাদ তারেক মিয়ার কাছে যেয়ে বলল, কাকা কিছু ভাবলেন? আমার এ বিয়েতে অমত নেই। তবুও একবার হিয়াকে জিজ্ঞাসা করা প্রয়োজন। তুমি যা ভালো বোঝো। আরশাদ হিয়াকে নিয়ে সবার থেকে একটু সরে দাঁড়ালো। আপনি এমন বললেন কেন? কি বললাম আমি? জানেন আজকে আমার কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু থাক আর না বলি। তুমি বিশ্বাস করো?
কি? যেসব কথা মানুষে বলছে তোমার সম্পর্কে? আমি জানি আমি এমন কাজ কখনো করতে পারি না। তাহলে রুখে দাঁড়ালে না কেন? আমি কি করতে পারি? আমার তো কারোর বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা নেই। তাহলে আমাকে তোমার শক্তি বানিয়ে নাও। যখন তুমি পুরোপুরি সক্ষম হয়ে যাবে তখন নিজের পথ বেছে নিও। আপনি চান আপনাকে আমি ব্যবহার করি? সুযোগ পাচ্ছ যখন তাহলে সুযোগের ব্যবহার করে নাও হিয়া। হিয়া কিছু সময় ভাবলো, তারপর বলল, আমার সঠিক লাগছে না। কিন্তু আমার তো কোথাও ঠিক লাগছে না। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। হিয়া এবার আর না করলো না, কিন্তু কিছু বললও না। আরশাদ চুপ থাকাকে সম্মতি মনে করে, তারপর হিয়াকে নিয়ে পূর্বের জায়গায় ফিরে যায়। আরশাদ তারেক মিয়াকে বলল, আপনি আজ এখনই বিয়ে দিতে পারবেন আমাদের? আজ এখনই? হুমার এমনিতে হিয়ার বিয়ে হওয়ার কথা ছিল আজকে, কিন্তু কেউ তেমন জানতো না বরকে, তাই আমার সাথে বিয়ে দিলে তেমন সমস্যা হবে না। আশিয়ার খাতুন তারেক মিয়াকে ডেকে বললেন, এটা কি ঠিক হবে? আমাদের সাথে তো কোনোভাবেই মেলে না তাদের। হিয়ার আম্মা হিসেবে তোমার তো খুশি হওয়ার কথা। আরশাদ না চাইতে শুনে ফেলে এবং বলে, কাকা এটাই নিজের মা আর সৎ মায়ের মাঝে তফাতে, উনি কখনোই হিয়ার মা হওয়ার যোগ্যতা লাভ করতে পারবেন না। কোন রকম আয়োজন ছাড়াই সাদামাটা ভাবে আরশাদ আর হিয়ার বিয়ে হয়ে গেল। রিফাত তার আপাকে দেখতে পারবে না, তবুও খুশি হলো, কেননা এই জঘন্য লোকদের থেকে তার আপা দূরে থাকবে তো। হিয়া নিজের কিছু জিনিস নিজেই গুছিয়ে নিল, সাথে তার মায়ের শেষ স্মৃতি একটি সোনার চেইন তার কাছে রাখলো সবার থেকে লুকিয়ে। রিফাতকে কাছে ডেকে বলল, নিজের খেয়াল রাখিস, আমি ফিরে আসবো, আর সবার কথা শুনতে ইচ্ছে না হলেও মানবী, কেননা তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাইলে কেউ সমর্থন করবে না। আমার কি হলো দেখলি না তুই? আমি তোকে নিয়ে যাব নিজে কিছু করার পর। ঠিক আছে আপা, তবে আমি চাই তুমি যেখানে থাকো ভালো থাকো। আজ বড়দের মতো কথা বলছিস সে রিফাত? এই কয়েকদিনে বেশ বড় হয়ে গেছে দেখছি আমার ভাইটা। হুম। আরশাদ হিয়াকে এসে ডাকলো। হিয়া রিফাতকে জড়িয়ে ধরে বিদায় জানালো। হিয়ার কেন জানি মনে হলো সে শেষবারের মতো এ বাড়ি ছেড়ে যাচ্ছে, আর ফিরে আসতে পারবে না সে। আরশাদ বাইক নিয়ে এসেছিল এখানে, তার বাবা গাড়ি করে এসেছিল, বিয়ের পর চলে গেছে। জীবনে মনে হয় কোনো মেয়ে বাইকে করে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে। হিয়া প্রথমে চমকে গেলে তার ওর মেনে নিয়ে বাইকে, আর সমস্যা কি? বাইকে উঠে হিয়া আরশাদকে ধরল না। কালো বোরখা পরা হিয়া আর আরশাদ একটা আকাশি রঙের শার্ট আর জিন্সের প্যান্ট পরা। এই সাদামাটা ভাবেই আরশাদ নামক যুবকটি দেখতে খারাপ লাগছে না হিয়ার কাছে, সাথে মুখে খোঁচা খোঁচা দাড়ি। কিছু সময়ের ব্যবধানে তারা পৌঁছে গেল তাদের গন্তব্যে। বাইক বাড়ির সামনে দাঁড় করিয়ে হিয়াকে নামতে বলল। গ্রামের সবচেয়ে বড় বাড়ি আরশাদদের। দরজা খুলে বাড়িতে প্রবেশ করলো আরশাদ আর হিয়া। আরশাদ প্রথমে সোফায় যেয়ে বসলো, তারপর কাউকে ডাকলো, জোহরা খালা ও জোহরা খালা। একটু পর এক মধ্যবয়সী মহিলা আসলেন এবং বলল, আরশাদ বাবা ডাকলে আমায়? হুম খালা, ও আমার বউ খালা, ওকে আমার ঘরে নিয়ে যাও। মজা নিচ্ছ আমার? না খালা, সত্যি। কই দেখি দেখি। বলে এগিয়ে গেল হিয়ার দিকে। হিয়া দরজার কাছে দাঁড়িয়ে ছিল। জোহরা খালা হিয়ার মুখ দেখে বলল, মাশা আল্লাহ, অনেক ভালো দেখতে তোমার বউ। তোমার নাম কি মা? জি, হিয়া, আতিফা জাহান হিয়া। অনেক সুন্দর নাম, চলো নিয়ে যায় তোমায়। হঠাৎ অন্য একজন মহিলা এসে বলল, জোহরা, জোহরা ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও, আমি মানি না এই বিয়ে। ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। জোহরা দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না। মহিলাটি আমার হাত ধরে বের করে দিতে লাগলে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারলাম না। জোহরা, জোহরা ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও, আমি মানি না এই বিয়ে। ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। জোহরা দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না। মহিলাটি আমার হাত ধরে বের করে দিতে লাগলে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারলাম না। আরশাদ উঠে এসে বলল, মা কি হয়েছে? এমন বলছো কেন? হিয়া, আরশাদের মুখে মা ডাক শুনে অবাক হয়ে গেল, আর মাথায় চিন্তা আসলো যে আরশাদের মা তাকে মেনে নেয়নি। যখন মানবে না তখন আমাকে বিয়ে করলো কেন? তো কি বলবো? বিয়ে করে নিলি, একবারও আমায় জানালি না। মা দেখো, আগে তোমার ছেলের বউকে যদি পছন্দ না হয় তাহলে বলো আমাকে। আমার ছেলের পছন্দে আমার পুরো ভরসা আছে। মা তুমি তো শুনেছ লোকে কি বলছে, তাও কোনো সমস্যা নেই?
না তো যখন ভরসা আছে তখন আমি অভরসা করি কি করে, কিন্তু তোদের আমি আবার বিয়ে দিতে চাই। কিন্তু কেন মা? কারণ আমি আমার ছেলের বিয়ে দেখিনি। আর তোর বাবা কোথায়? কেন? বাবা তো বিয়ের পর পরই চলে আসছে তোমাকে মানাবে বলে। কই না তো, আমাকে জহুরা বলেছে। আজিজ রহমান বাড়িতে প্রবেশ করতে করতে বলল। তাহলে জহুরাকে কে বলেছে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ জহুরা, তুই বলতো তোকে কে বলেছে? আজিজ ভাই আমাকে বলেছে। আসছিল, তারপর কি কাজ আছে নাকি তাই চলে গেল। আরশাদ অবাক হয়ে বলল, খালা তুমি আগে থেকেই জানতে? হুম, মজা করছিলাম তোমার সাথে। হিয়া শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু বলছে না সে। আরশাদের মা আশা বেগম বলে উঠলেন, ওকে ওভাবে দাঁড়িয়ে রেখেছো কেন? আর তোমার নাম কি মা? জহুরা বলে উঠল, আপা ওর নাম হিয়া। সুন্দর নাম, যাও বিশ্রাম নাও। জহুরা, ওকে আরশাদের ঘরে নিয়ে যাও। জহুরার পিছু পিছু গেল হিয়া। সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান পাশের ঘরে নিয়ে গেল জহুরা তাকে। যাওয়ার সময় বলে গেল, কোনো কিছুর দরকার পড়লে আমায় ডেকো। হিয়া মাথা নাড়ালো শুধু। জহুরা যাওয়ার একটু পর আরশাদ আসলো। হিয়া, তোমার আরো নাম আছে জানতাম না তো। হোম স্কুলের খাতায় এ নাম দেওয়া। আচ্ছা বাদ দাও, তোমার হাত দেখাও দেখি। কেন? দেখাও না। হিয়া হাত সামনে করে। আরশাদ হিয়াকে একটু টেনে নিজের কাছে আনলো, তারপর কনুইয়ের কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দিল। আর ঠোঁটের কাছে একটু কেটে গিয়েছিল, সেখানে মলম লাগাতে যেয়ে না লাগিয়ে হিয়ার হাতে মলম দিয়ে লাগিয়ে নিতে বলল। তারপর আরশাদ বাহিরে চলে গেল। হিয়া ফ্রেশ হয়ে নিল। হিয়ার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিছু সময় পর জহুরা তাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। এখন বিকাল 3:30টার সময় কেমন ভাবে যেন চলে যাচ্ছে। নিচে নেমে টেবিলে সবার সাথে খাওয়ার জন্য বসলো হিয়া। আশা বেগম বলে উঠল, তাহলে আরেকবার বিয়ের কথা হোক। মা, পরে দেখা যাবে। কিছুদিন আগেই তো আমি উকিল হলাম, এখনো তেমন কিছু চোখে পড়েনি কাজের। আর হিয়ার সামনে ফাইনাল পরীক্ষাও তো আছে। হিয়া কবুল বলার সময় ভেবেছিল তার পড়াশোনার সমাপ্তি এখানেই, কিন্তু আশা তো পরীক্ষার কথা বলছে। হিয়া ভয়ে ভয়ে বলে উঠল, আপনাদের ইচ্ছে না থাকলে প্রয়োজন নেই। সবাই হিয়ার মুখের দিকে চেয়ে রইল আর ফিক করে হেসে দিল সবাই। হিয়া আরো ভয় পেয়ে গেল। আরশাদ মন খারাপের অভিনয় করে বলল, হিয়া তোমার পড়াশোনার ইচ্ছে না থাকলে থাক, কিন্তু আমার তো পড়াশোনা জানা বউ চাই। যাও, তোমার জন্য নই বাদ দিলাম। না না, তেমন কিছু নই। আমার তো প্রচুর পড়াশোনা করার ইচ্ছে, কিন্তু আমার বান্ধবী যাদের বিয়ে হয়ে গেছে তারা বলল তাদের নাকি পড়াশোনা করতে দেয় না তাদের শ্বশুর বাড়ির মানুষ। এক নিঃশ্বাসে বলে থামলো, তারপর নিজেই নিজের ধিক্কার জানালো সে এত কথা বলার জন্য। নিজে থেকে এত ভাবতে বলেছে কি? হিয়া চুপচাপ থাকলো। আজিজ রহমান বলেন, হিয়া মা, তুমি পড়াশোনা করো, কেউ তোমায় বাধা দিবে না। জি আঙ্কেল। এই এই কি বললে? কি বললাম? হিয়া, তোমার স্বামীর বাবা তোমার আঙ্কেল কোন এঙ্গেল থেকে হয় বুঝাও আমায়। আরশাদের মুখে স্বামী শব্দটা শুনে হিয়া লজ্জা পেয়ে যায়, কিন্তু ভালো লাগে তারপরের শব্দগুলো ঠিকভাবে শুনতে পায়নি হিয়া। আজিজ রহমান বলল, আজ থেকে আমায় বাবা এবং আরশাদের মাকে মা বলবে। এরপর থেকে আঙ্কেল বললে তোমার খবর আছে। জি। আশা বেগম বলে উঠলেন, তাহলে জহুরা, আমি আর তুই মিলে আরশাদের ঘর সাজিয়ে ফেলি, কি বলিস? হিয়া ফোট করে বলল, কিন্তু কেন আনুমানে মা? আশা বেগম হেসে বলল, পাগল মেয়ে, এটুকু বুঝো না। হিয়া কিছু সময় ভাবলো, তারপর যখন বুঝতে পারল তখন চুপ করে রইল। তার মন বলছে মাটির নিচে চলে যেতে। রাতে চুপচাপ হিয়া আরশাদের ঘরে সেজে বসেছিল। আরশাদকে আসতে না দেখে উঠল সে বিছানা থেকেই। ঘর পরিপাটি করে গুছানো, কোথাও একটু অপরিষ্কার নেই। জানালার কাছে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো হিয়া। আজকের আকাশে যেন চাঁদ তারার মেলা বসেছে। পুরো আকাশ পরিষ্কার, মেঘের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। চাঁদের আলো জানালা দিয়ে সরাসরি হিয়ার মুখে পড়েছে। আরশাদ পিছন থেকে এই অপরূপ দৃশ্য দেখে হিয়ার প্রেমে পড়ে গেল যেন। হিয়া পিছনে কারোর উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকালো। সে দেখলো আরশাদ তার দিকেই চেয়ে আছে। প্রত্যেক নারীর কাছেই বিয়ে হওয়ার পর তার স্বামী সবচেয়ে আপনজন। আরশাদ হিয়ার তাকানো দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে বলল, তো এক চাঁদ আরেক চাঁদকে দেখছে। এই কথা বলে আরশাদ নিজেই বকা বনে গেল। হিয়া বুঝতে পারল না, তাই বলল, কি বললেন? কিছু না। আচ্ছা, জোহরা খালা পড়াশোনা জানে?
তুমি কিভাবে বুঝলে? তার কথা শুনে। জোহরা খালা পড়াশোনা করেছে কিন্তু বেশি না, তার বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন, কিন্তু জোহরা খালার স্বামী একটু কিছু হলেই খুব মারতেন। বাবা মাকে বলেছিল কিন্তু তারা কিছুই করেনি। একদিন জোহরা খালাকে তার স্বামী ঘর থেকে বের করে দেয়, যাওয়ার কোনো জায়গা ছিল না। মায়ের তখন বিয়ে হয়েছিল। জোহরা খালা আর মা একই গ্রাম থেকেই। তারপর আশার দেখে হিয়া তার দিকে তাকিয়ে আছে শোনার জন্য, সে আবার বলা শুরু করে। মা তখন জোহরা খালাকে সাথে করে নিয়ে আসে। জোহরা খালা মায়ের ছোট বোনের মতোই। পরে কেসও করেছিল মনে হয়। আপনি উকিল তাই না? এখনো পুরোপুরি না। ও, জানতে চাও কেন উকিল হয়েছি আমি? যদি বলতে চান। জোহরা খালাকে দেখে আমি যখন বড় হয় তখন জোহরা খালার অনেক জায়গায় কাটা দাগ দেখেছিলাম। তখন বলেছিল আমায়, তখন থেকেই ইচ্ছে ছিল যেন আর কার সাথে এমন না হয়। আপনার মা বাবা কিছু বলেনি? না, ছোট থেকেই আমার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে তারা। আরো কিছু সময় তারা বিভিন্ন ধরনের কথা বলল। অনেক রাত করে শুতে গেলে তারা আশাদ বলল, আগে আমাদের একে অপরকে জানা প্রয়োজন, না হলে অস্বস্তি বোধ হবে। হিয়ার পরীক্ষার সময় চলে আসে। হিয়ার পরীক্ষা বেশ ভালোই যায়। আশাদ আর হিয়ার মধ্যে দূরত্ব অনেকটা কমে এসেছে। হিয়া এখন আশাদকে নিয়ে স্বপ্ন দেখে বেশিরভাগ। একদিন হঠাৎ শুনল তার দাদি মারা গেছে। হিয়ার সাথে খারাপ ব্যবহার করলেও হিয়া তার দাদিকে ভালোবাসতো। আশাদ আর হিয়া তাদের বাড়ির উদ্দেশ্য রওনা হলো। হিয়া তার বাড়িতে পৌঁছে অনেক কিছু বদলে গেছে দেখলো। আব্বার চোখে পানি। দেখলাম রিফাত দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। রিফাত একদম শুকিয়ে গেছে, তার খেয়াল কি রাখে না কেউ? একজন বৃদ্ধ মহিলা বলে উঠল, পোয়াতি মাইয়াগো, এইভাবে কান্দন করতে হয় না, তাকে কেউ লিয়ে যাও এইহান থাইকা। আব্বা নতুন আম্মাকে নিয়ে ঘরে গেলেন। তাহলে কি সে গর্ভবতী? সেই জন্য কি রিফাতের এই অবস্থা? আমি ভাবলাম রিফাতকে আমার সঙ্গে নিয়ে যাব। তার প্রথমে আশাদকে জিজ্ঞেস করলাম, শুনেন? বলুন, শুনছি। আমি বলেছি তো আমাকে যেভাবে ডাকেন সেভাবেই বলুন। আমিও তো বলছি আমাকে তুমি করে বলো। হিয়া এতদিনে বুঝে গেছে আশাদ অনেকটা জেদি, তাই সে বলল, থাক ওসব কথা, আমি বলতে চাই যে রিফাতকে আমার সাথে আপনার বাড়ি নিয়ে যেতে পারি। না, ছোট করে বলল। কিন্তু কেন? বলার পর হিয়া ভাবল যে সেটা তো তার নিজের বাড়ি নয়, আশাদ মানা করতেই পারে। আশাদ বলে উঠল, আবার মনে মনে ভাবা শুরু করেছো? আমি বলতে চাইছি ওটা আমাদের দুজনের বাড়ি, তাই তুমি আমাকে আদেশ করবে নাকি অনুরোধ করবে? আচ্ছা, পরে বাকি কথা বলবো। হিয়ার দাদির মাটি হয়ে যাওয়ার পর আশাদ তারেক মিয়াকে বলল, শ্বশুর মশাই শুনুন। তারেক মিয়া অবাক হলেন না। আশাদ প্রথম থেকেই তাকে এভাবে ডাকে। বলো, যা বলার আছে। আমরা রিফাতকে নিয়ে যেতে চাই আমাদের সাথে। কেন? কারণ আপনারা ওর খেয়াল রাখতে পারছেন না। তারেক মিয়ার ঝামেলা করার ইচ্ছে হলো না, তাই বলল, যা ইচ্ছে তাই করো। বলে চলে গেলেন। হিয়ার মন নিমিষেই খারাপ হয়ে গেল, কেননা তার আম্মা মারা যাওয়ার পর তার আব্বা এমন হয়ে যাবে সে স্বপ্নেও ভাবেনি। তারেক মিয়ার ঝামেলা করার ইচ্ছে হলো না, তাই বলল, যা ইচ্ছে তাই করো। বলে চলে গেলেন। হিয়ার মন নিমিষেই খারাপ হয়ে গেল, কেননা তার আম্মা মারা যাওয়ার পর তার আব্বা এমন হয়ে যাবে সে স্বপ্নেও ভাবেনি। হিয়া রিফাতের জামা কাপড় গুছিয়ে নিল। সে দেখিয়ে দিতে তার আব্বাকে তাদের ছেড়ে দেওয়ার ফল। তারেক মিয়ার চোখে এখন আর পানি নেই। হিয়া তার সামনে যেয়ে বলল, আব্বা, আমার আম্মাকে বাঁচালেন না কেন? তারেক মিয়া ঘাবড়ে যায় আর বলে, কি কি বলিস তুই এসব? আব্বা, তোমার আম্মা মারা গেছে তোমার এই বয়সে, তবুও তুমি নিজেকে সামলাতে পারোনি, আর আমরা তো এখনো পৃথিবী সম্পর্কে তেমন জানি না। তাহলে কেন আম্মাকে বাঁচানোর চেষ্টা করলে না? এইসব কি বলছিস? সব বাজে কথা। আর আজকের দিনে এমন কথা কিভাবে বলতে পারিস? তুমি কখনো আমাদের ভালোবাসোনি? তোমার কোন লুকায়িত সত্য জানতে পেরেছিল আম্মা? এবার তারেক মিয়া কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তুই কতটুকু জানিস? জানি না, জেনে যাব। সাবধানে থেকো, শেষবারের মতো মেয়ে হিসেবে বললাম। রিফাতকে নিয়ে যাচ্ছি, ওর ক্ষতি হতে দিতে পারি কি করে? অনেক করছিস দেখছি। বুঝে নে তোর আম্মার হার্ট অ্যাটাক আমার জন্যই হয়েছিল। হিয়ার চোখে পানি চলে আসলো। আশাদ তাকে ডাকলে সে চলে যায় তার কাছে। সে তো ওই কথাগুলো শুনে আন্দাজে ঢিল ছুঁড়েছে, কিন্তু কে জানতো সঠিক জায়গায় গিয়ে লাগবে।
আরশাদ হিয়াকে বাড়ি যাওয়ার কথা বললে সে রাজি হয়ে যায়। এই বাড়ির চারিদিকে তার আম্মার স্মৃতি জড়িয়ে রয়েছে, তার কেমন দম বন্ধ লাগছে। আরশাদ হিয়াকে মনমরা হয়ে থাকতে দেখে বলল, হিয়া কি হয়েছে, আসার পর থেকে এমন করে আছো কেন? শুনুন। বলো, কিন্তু বলার আগে শুনে রাখো আমি তোমার জন্য সব সময় আছি। মনে করেন আপনার মা মারা গেল, তারপর জানতে পারলেন আপনার বাবার জন্য আপনার মা মারা গেছে, তখন কি করবেন? এটা অনেক জটিল প্রশ্ন, তবে আমি সত্যের পথ বেছে নেওয়ার চেষ্টা করব। হিয়া কিছু বলল না। আরশাদও বেশি ঘাটল না। হিয়াকে কিছু জানানোর থাকলে সে নিজেই বলবে, বিশ্বাস হিয়ার উপর আরশাদে রয়েছে। হিয়া বেরিয়ে রিফাতকে যে ঘর দিয়েছে সেই ঘরের দিকে গেল। যেয়ে দেখল রিফাত কেমন হয়ে বসে রয়েছে। ওর কাছে গেলাম। রিফাত ভাই, আমার ক্ষমা করে দিস, তোর কোনো খোঁজ খবর নি নাই আমি। আপা, আমি ভালোই ছিলাম। তুমি ভালো থাকলে আমি খারাপ থাকি কি করে? তোকেও মেরেছে আব্বা, তাই না? আপা, বল, কিছু বলবি? আম্মাকে আব্বা মেরে ফেলেছে। জানি আমি। রিফাত অদ্ভুতভাবে হিয়ার দিকে তাকালো। সে ভেবেছে তার আপা জানে না এ ব্যাপারে। হিয়া বলে উঠল, আমি তোকে এ কথা বলতেই এসেছিলাম। কবে থেকে এ কথা আমার মাথায় ঘুরছে। তো বলনি কেন? তুই সহ্য করতে পারবি না তাই? আমার মতে আব্বা বড় কিছু করেছে যা আম্মা জানতে পেরেছিল, আম্মা হয়তো সহ্য করতে পারেনি। দুলাভাইয়ের সাহায্য নাও আপা। আমি আজ রাতে বলবো ভাবছি। আচ্ছা, তুই একটু বিশ্রাম নিয়ে আর কি কি শুনেছিস পরে বলবি। হিয়া বেরিয়ে প্রতিদিনের মতো কিছু কাজ করতে লাগলো আর জোহরার সাথে গল্প করলো কিছু সময়। আজিজ রহমান বাড়িতে নেই, ভোটের সময় আসছে, সে কাজে ব্যস্ত। আশা বেগম তার বোনের বাড়ি গেছে কিছুদিন আগে। বাড়িতে সে, আরশাদ আর জোহরা খালা থাকে বলতে গেলে। আরশাদও কাজে যায় মাঝে মাঝে। আর হিয়া তো একবার কলেজ যায় সপ্তাহে, তাদের গ্রামে কোনো কলেজ নেই, শহরে যেতে হয়, তাই জন্য অনেকটা দূরে বলে কম দেওয়া হয়। রাতে আরশাদ বাড়ি ফিরলে হিয়া তাকে খেতে দেয়। সবার খাওয়া শেষ হতে হতে রাত হয়ে যায় অনেক। আজিজ রহমান দেরি করে বাড়ি ফেরে। জোহরা নিজের ঘরে চলে যায়। হিয়া নিজের ঘরে যেয়ে দেখে পুরো অন্ধকার। অন্ধকারে হাত দিয়ে সুইচ খুঁজতে থাকে। আরশাদ তাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে। হিয়া বরফের মতো জমে যায়, কিন্তু তার ভালো লাগা কাজ করে। আরশাদ বাল্ব জ্বালিয়ে হিয়ার হাতে কিছু গোলাপ ফুল দেয়, সাথে একটি প্যাকেট। হিয়া খুলে দেখে তার মধ্যে একটি গোলাপি রঙের শাড়ি। এসব কি? কেন খুশি হওনি? ঘুম, তবে হঠাৎ মন খারাপ করে বসেছিলে তাই? আচ্ছা, আমি কিছু বলতে চাই। আমি শোনার জন্য অপেক্ষা করছি। মানে? আমি জানি তুমি কিছু বলতে চাও, তো বলো। আমি আব্বার নামে মামলা করতে চাই। কেন? আব্বা আম্মাকে মারা যাওয়ার জন্য দায়ী। কি? আর আম্মা? আব্বার সম্পর্কে বড় কিছু জানতে পেরেছিলেন হয়তো। খোঁজ নিয়ে দেখতে পারবেন? চেষ্টা করবো। আমি শুধু একটা কথা জানতে চাই, তোমার আম্মা মারা যাওয়ার কিছুদিন পর তোমার আব্বা বিয়ে করলো কিভাবে? এখানে আমারও একটু সন্দেহ আছে। আমি মনে করছি আব্বা আগে থেকে বিয়ে করেছিল নাকি। হতে পারে। তুমি কি ডিটেকটিভ হতে চাও, এত ভাবছো কিভাবে? জানি না কেমন লাগছে আমার, মনে হচ্ছে শ্বাস আটকে যাচ্ছে। আচ্ছা, অত ভেবো না, ঘুমিয়ে পড়ো। হিয়াকে শুয়ে দিয়ে আরশাদ বাল্ব বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়ল। ভোর রাতের দিকে হিয়া এক ভয়ানক স্বপ্ন দেখে আরশাদ বলে চিৎকার করে উঠল। আরশাদ উঠে হিয়ার গায়ে হাত বুলিয়ে ডাকলো। হিয়া ঘেমে গেছে। আরশাদ উঠে যে টেবিল থেকে পানি এনে দিল। হিয়া ঢোক ঢোক করে পুরো গ্লাস পানি পান করল। আরশাদ বলল, কি দেখেছো তুমি? আমি দেখলাম একটা কালো ছায়া আমার পিছু করছে, মারার জন্য, আর আমি তোমার নাম ধরে ডাকছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে ঘুম ভেঙে গেল। আচ্ছা। আরশাদ একটু মুচকি হাসলো। হিয়া দেখে বলল, কি হাসছেন কেন? তুমি মাত্রই আমাকে তুমি করে বললে তাই। ঘুম থেকে ওঠার পর মাথায় কাজ করে না, তাই বলেছি। বেশি ভাবার দরকার নেই। না, আমার ভালো লেগেছে। এখন ঘুমিয়ে ঘুমিয়ে ডাকবে আমায়। কেন? তাহলে তুমি করে বলবে। হিয়া আর কথা বাড়ালো না। উঠে অজু করে আসলো। আরশাদ অজু করে নামাজ পড়তে মসজিদে চলে গেল। হিয়া নামাজ পড়ে আরশাদের অপেক্ষায় বসে রইল। আরশাদ ফিরলে হাঁটতে বের হলো। তারা প্রতিদিন হাঁটতে বের হয় ভোরে। বাড়ি ফিরে এসে হিয়া,
জোহরা খালার সাথে মিলে নাস্তা তৈরি করে নিল। আশা কোনো রকম খেয়ে চলে গেল, একটা কেস হ্যান্ডেল করছে সে। আজই জমানো খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল। হিয়া রিফাতের সাথে নাস্তা করে সব কাজ সেরে ফেলল। আরশাদকে দিয়ে আনিয়ে বাহিরে কিছু ফুল গাছ লাগিয়েছে হিয়া, সেগুলোতে পানি দিয়ে বাড়ির ভেতর আসে, তারপর নিজেদের ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে দেয়। দুপুরের দিক গোসল করে নামাজ পড়ে নেই, কোনো কাজ না থাকায় ঘুমিয়ে পড়ে সে। বিকেলে উঠে ফ্রেশ হয়ে নিয়ে অজু করে নামাজ পড়ে জোহরা খালার সাথে মিলে রান্নার কাজ সেরে ফেলে দুপুরে রিফাতকে খাওয়ালে সে খায়নি। পিরো বিকেল আর কিছু করার থাকে না তার, সন্ধ্যা হয়ে এলে ছাদ থেকে কাপড় তুলে আনে সে। মাগরিবের আজানের কিছু সময় পর আরশাদ ফিরে আসে। সবাই খাওয়া দাওয়া করে নেয়। আরশাদ উপরে যেতে যেতে হিয়াকে ডেকে যায়। হিয়া নিচের কাজ শেষ করে উপরে যায়। আজ আজিজ রহমান আসবেন না, কাল আশা বেগমকে নিয়ে একবারে বাড়ি ফিরবেন তিনি। হিয়া ঘরে গেলে আরশাদ তাকে বসতে বলে। হিয়া বলে, জরুরি কিছু জানতে পারলে? আমি জানতে পেরেছি তোমার দাদি মারা যাওয়ার কিছুদিন আগে তোমার আব্বা শহরে গেছিল। তোমার আব্বার কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকে? না তো, আব্বা অ্যাকাউন্ট কি করবে, আমাদের তো অত টাকা পয়সা নেই যে অ্যাকাউন্ট লাগবে। তোমার আব্বার নামে অ্যাকাউন্ট খুলেছে তার আইডি দিয়ে, আর সেখানে অনেক টাকা ট্রান্সফার করা হয়েছে, আর গ্রামের অনেক মানুষ তাকে অপরিচিত কারোর সাথে কথা বলতে দেখেছে। এত কিছু জানলেন কি করে? চেষ্টা করলে সবই সম্ভব, কিন্তু আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছেন? হিয়া উৎসুক হয়ে তাকিয়ে আছে। সে জানতে চায় কি করে তার জন্মদাতা আর কেনই বা করে। আরশাদ যখন তাকে সত্য বললে তার বিশ্বাস হলো না, কিন্তু তার কাছে মিথ্যা বলার কোনো কারণও খুঁজে পেল না। আরশাদ জানালো সব প্রমাণ পুলিশকে দেওয়া হয়েছে, শীঘ্রই তার আব্বাকে গ্রেফতার করা হবে। জানালার পাশে হিয়া বসেছিল, রাতের আকাশ দেখতে দেখতে চোখ লেগে আসে তার। আরশাদ বাড়ি ফিরে হিয়াকে জানালার পাশে দেখে এগিয়ে যায়। সে দেখে হিয়া ঘুমিয়ে গেছে। কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় আরশাদ। হিয়া উঠে দেখে রাত অনেক হয়ে এসেছে, আরশাদ এখনো ফিরল না। এই ভেবে উঠে দাঁড়ায়, তখন বাথরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পায়। তার একটু পরে আরশাদ বের হয়। আরশাদ বেরিয়ে হিয়াকে দেখে বলে, তুমি কি অনেক ক্লান্ত? না, জানালার কাছে বসে অপেক্ষা করছিলাম, কখন চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। আচ্ছা, কিছু জানতে পারলেন? সন্দেহের অনেক কিছু পাওয়া গেছে, কাল হয়তো পুলিশ তল্লাশি নেবে। কি জানতে পারলেন? আমি বলবো সময় আসলে। আচ্ছা, খেয়ে নেন। চলো। নিচে এসে খেতে বসলো হিয়া। আরশাদ। বাড়ির বাকি সদস্যদের খাওয়া হয়ে গেছে এবং তারা নিজ নিজ ঘরে চলে গেছে। হিয়া আরশাদের অপেক্ষায় ছিল। খাওয়া শেষে হিয়া সবকিছু গুছিয়ে রাখলো। সকালে আসিয়া খাতুন রান্না বসিয়েছে আর তারেক মিয়া বসে বসে দাঁত ব্রাশ করছিল। তখন হঠাৎ কোথা হতে অনেক মানুষ এসে পুরো বাড়িটাকে ঘিরে ধরল। তারেক মিয়া দ্রুত মুখ ধুয়ে এসে বলল, এ কি হচ্ছে? আপনারা কারা? একজন বলে উঠল, চোখে কি কম দেখেন, আমরা পুলিশ, তদন্ত করতে এসেছি। আমাদের গরিব ঘরে কি খুঁজতে এসেছেন? তা খুঁজে দেখার পর বলবো। এখন আমাদের সাহায্য করুন, না হলে চুপচাপ বসে থাকুন। তারেক মিয়া চুপ হয়ে গেলেন। আরশাদকে আসতে দেখে খুশি হলেন। তিনি এমনিতে খুশি হন না, কিন্তু এখন খুশি হলেন। আরশাদ, তুমি এখানে? দেখো না এই গরিবের ঘরে কি করছে তারা। শ্বশুর মশাই, আমাকে দেখে খুশি হওয়ার প্রয়োজন নেই, আমি তদন্ত করার জন্য পারমিশন নিয়ে এসেছি। কি বলো এইসব? জি, হিয়ার মা যখন মারা যায় তখন আপনি সেখানেই ছিলেন তাই না, আর আপনিই তাকে মেরে ফেলেছেন। কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কি কি সব বলছো? প্রমাণ হয়ে যাবে, ধৈর্য ধরুন। একজন তদন্তকারী কর্মকর্তা বলে উঠল, স্যার শুনুন, এখানে। পুলিশ অফিসার রাহাত শেখ এগিয়ে যেয়ে দেখলো ছোট ছোট কাগজে মোড়ানো কিছু জিনিস। খুলে দেখলো তার মধ্যে স্বর্ণ। স্বর্ণগুলো আসল না নকল জানতে পরীক্ষা করতে পাঠালেন। তারেক মিয়া ঘেমে গেছে। তার পর্দা আবার ফাঁস হয়ে গেল নাকি? দৌড়ে পালাতে গেলে একজন কনস্টেবল আটকে দেয়। পরদিন তারেক মিয়াকে আদালতে নিয়ে যাওয়া হয়। তার পক্ষে কোনো কিছু নেই, সব বিপক্ষে। আশাদের সাথে হিয়াও এসেছে সত্য জানতে, যদিও কোনো কিছু তারেক মিয়া এখনো স্বীকার করেনি। হিয়া শুধু চাচ্ছে সব সত্যি হোক, কিন্তু তার আব্বা তার আম্মাকে মারার কথা মিথ্যা হোক। সব প্রমাণ তারেক মিয়ার বিরুদ্ধে থাকায় তিনি হার মেনে নিলেন।
তারপর বলতে শুরু করলেন, আমি গরিব ঘরে জন্মেছিলাম। যখন একটু বড় হলাম তখন আব্বা আমার কোনো খরচ বহন করতে মানা করে দিলেন। আমি মাঠে কাজ করে মেট্রিক পাশ করি কোনো রকম। তারপর থেকে ভেবেছিলাম যে করেই হোক আমি প্রচুর টাকার মালিক হতে চাই। আর একটু বড় হলেই হালিমা মানে হিয়ার আম্মার সাথে বিয়ে করিয়ে দেই। সব ঠিকঠাকই চলছিল কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তখন যুবক ছিলাম, ঠিক অত সমস্যা হতো না। হিয়া বড় হতে লাগলো, তারপর আবার রিফাত হলো। কিছু বছর আগে সে সুযোগ আসে আমার। স্বর্ণ আমাকে অন্য দলের লোক এনে দিত, আমি আমার কাছে রাখতাম। বিক্রি করার জন্য যে লোক ছিল তাদের হাতে দিয়ে দিতাম। পরে আমি আশিয়ারকে গোপনে বিয়ে করি। এই কথা জানতে পেরে হালিমা রাগারাগি করে আমার সাথে, কথাও বলে না। একদিন সে আমার ঘর গুছাতে গিয়ে স্বর্ণ পায়। আমি বাড়ির পিছনে লুকিয়ে রাখতাম, কিন্তু সেদিন কিছু ঘরে রেখেছিলাম। হালিমা এবার হুমকি দেই আমাকে, সবাইকে সে জানিয়ে দিবে। আমি বাড়ি ছেড়ে চলে যাই। রাতে সবাই আমাকে যেতে দেখেছিল, কিন্তু আমি রাতে যখন ফিরে আসি তখন সবাই ঘুমিয়ে গিয়েছিল। আমি হালিমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। তারপর ডাক্তারকে টাকা দিয়ে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিই। আর অ্যাকাউন্ট খুলেছি কারণ কিছুদিন আগে আমায় খুলতে বাংলাদেশের থেকে টাকা দেওয়া হতো আমায়। সব শুনে জজ বললেন, আপনি যখন থেকে সব মেনে নিয়েছেন তাহলে স্বর্ণ পাচার করা ও একজনকে হক তা করার অপরাধে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করা হলো। আর বাকিদের দ্রুত গ্রেফতার করার জন্য আদেশ দেওয়া হলো পুলিশকে এবং আদালতের কার্যক্রম এখানেই সমাপ্ত। যখন তারেক মিয়াকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হিয়া আরশাদকে বলে একবার কথা বলিয়ে দিতে। হিয়া যে শুধু কয়টা কথা বলে, আব্বা দেখলেন তো বাপ বাপকে ছাড়ে না। এমনটা না করলে পারতেন। আমি কখনো ক্ষমা করব না আপনাকে। আর এখন থেকে আমাদের কেউ নেই, আমরা এতিম। হিয়ার কথা বলতে গিয়ে মনে হচ্ছে গলায় কাটা বিচ্ছে। তারেক মিয়াকে নিয়ে চলে গেল। হিয়া কান্না করতে না চাইলেও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এমনটা সে আশা করেনি কখনো। তারপর থেকে কেটে গেছে 5-6 বছর। বউ আমার শার্ট কোথায়? চিৎকার করে। চোখে দেখো না, নাকি সামনেই তো আছে? পাচ্ছি না তো। আমি আসতে পারছি না, কাজ করছি। একবার এসো না। জোহরা খালা হিয়াকে বলল, যাও তুমি তাকে শার্ট দিয়ে এসো, না হলে পুরো বাড়ি মাথায় তুলবে। যাচ্ছি খালা। হিয়া এসে দেখে শার্ট নেই। তার মনে আছে যাওয়ার আগে সে বিছানার উপর রেখে গিয়েছে, কিন্তু গেল কোথায়? খোঁজাখুঁজির পরে পেল না কোথাও। তখন হিয়া আর আরশাদের 4 বছরের ছেলে হিয়ান এসে বলল, মাম্মা, বাবা দেখো আমার দিকে। হিয়া বলল, বাবা পরে দেখছি, এখন তোমার বাবার শার্ট খুঁজছি। আরশাদ তাকিয়ে দেখলো তার শার্ট হিয়ানের গায়ে। তারপর হিয়াকে ডেকে বলল, একবার তাকিয়ে দেখো। হিয়া দেখে ছেলের থেকে শার্ট নিয়ে এসে আরশাদকে দিল আর রেগে বলল, হিয়ান তুমি বাবার শার্ট নিয়েছো কেন? মাম্মা, শার্ট ওখানে ছিল তাই পরেছি। কেন? হিয়া কিছু বলতে যাবে তার আগেই আরশাদ থামিয়ে বলল, বাবার শার্ট তো পরেছে, তাতে সমস্যা কি? তাই তো আমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছ। তোমরা দুজনেই একরকম, পারি না আর। হিয়া রেগে চলে গেল রান্নাঘরে। হিয়ান তার বাবার দিকে তাকিয়ে বলল, মাম্মা রেগে গেল নাকি বাবা? কি জানি, বাদ দেও তো বাবা। আমি তোমার মাম্মার রাগ ভাঙিয়ে দিব। তোমার মামা কোথায়? মামা তো নিচে গেছে খেতে। চলো আমরা যাই, না হলে মাম্মা আরো রেগে যাবে। আরশাদ হিয়ানকে নিয়ে নিচে গেল। রিফাত তিনটে উঠেছে এবার। আশা বেগম ও আজিজ রহমান বসে রয়েছে টেবিলে। হিয়ান দাদা দাদিকে দেখে বাবার কোল থেকে নেমে দাদির কোলে যেয়ে উঠল। আশা বেগম আদর করে খাওয়া দিলেন হিয়ানকে। আরশাদ খেয়ে চলে গেল আদালতে। রাতে আরশাদ হিয়ার জন্য ফুল নিয়ে বাড়ি ফেরে। হিয়া বেশি রেগে ছিল না মোটেও, কিন্তু আরশাদ রাগ ভাঙানোর চেষ্টা চালিয়ে যায়। এমন রাগ, অভিমান ও ভালোবাসার মধ্যে দিয়ে তাদের জীবন সুখেই কাটছে। হিয়া তার বাবার সাথে কোনো দিনও কথা বলেনি, আর আশিয়া খাতুন তার মায়ের বাসায় চলে গিয়েছিল। বাচ্চা নষ্ট হয়ে গেছে শুনেছিল হিয়া, তারপর আর কোনো খোঁজ পায়নি সে। জীবন কোথা থেকে কোথায় যায় কেউ জানে না, কিন্তু একটা জিনিস বিশ্বাস করতে হবে, ভালো করলে তার ফল ভালোই পাওয়া যায়, আর খারাপ করলে খারাপ পাওয়া যায়। সমাপ্ত।